धूम्रपान स्वास्थ्य के लिए हानिकारक है। इससे कैंसर होता है। स्मोकिंग इज हार्मफुल टू हेल्थ। इट कैन कॉज कैंसर। নমস্কার, দীপনারায়ণ চৌধুরী রয়েছি আপনাদের সঙ্গে গপ্পদ্বীপের আড্ডা ভূতের স্পেশাল এপিসোডে। গত 3 সপ্তাহ আমাদের একটা বিরতি ছিল। এই 3 সপ্তাহ পর আজ থেকে আবারও শুরু হচ্ছে ভূতের এপিসোড। আজকের গল্প কালবৈশাখীর ঝড়ের রাত। শুরু হচ্ছে আজকের গল্প। গল্প পাঠে আমি দীপ থাকছি আপনাদের সঙ্গে, গল্পের সূত্রধর থাকছে সহেলি। শুরু হচ্ছে আজকের গল্প কালবৈশাখীর ঝড়ের রাত। গরমের শেষ দিক। হঠাৎ আকাশটা অদ্ভুত চুপচাপ ছিল। সন্ধ্যা নামতে হঠাৎ করেই কালো মেঘে ঢেকে গেল চারিদিক। দূরে বিদ্যুৎ চমকাতে শুরু করলো। গ্রামের সবাই বুঝে গেল আজ কালবৈশাখী ঝড় আসছে। অনেক তার দাদুর পুরনো বাড়িতে একা ছিল সেদিন। দাদু শহরে গিয়েছিল আর সেই পড়াশোনার জন্য গ্রামে রয়ে গেছে। রাত বাড়লে শুরু হলো ঝড়। হাওয়ার তাণ্ডব, জানালার কাঁচ কাঁপছে, গাছের ডাল ভেঙে পড়ছে। হঠাৎ করেই বিদ্যুৎ চলে গেল। চারিদিক অন্ধকার। অনেক মোমবাতি জ্বালিয়ে বসে রয়েছে। ঠিক তখনই শুনতে পেল একটা আওয়াজ, ঠক 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 ঠক। মনে হলো কেউ যেন দরজায় কড়া নাড়ছে। সে ভাবলো এই ঝড়ে কে আসবে। আবার আওয়াজ, ঠক 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 ঠক। ভয় পেলেও সে সাহস করে দরজার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কে ওখানে? বাইরের দরজা থেকে হঠাৎ করে একটা মেয়ের কণ্ঠস্বর ভেসে আসে, দরজা খোলো, আমি ভিজে গেছি। অনেকের মন নরম হয়ে গেল। সে ধীরে ধীরে দরজাটা খুললো। দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। সাদা শাড়ি, পুরো ভিজে গিয়েছে, চুল মুখে লেগে রয়েছে। মেয়েটা মাথা নিচু করে বলল, আমি এখানেই থাকি। অনেক তাকে ভিতরে নিয়ে এলো। মেয়েটা চুপচাপ বসে রইল। কিন্তু অদ্ভুত ব্যাপার, ঝড়ের মধ্যে বাইরে এত শব্দ, অথচ ঘরের ভেতর সবকিছু নিস্তব্ধ। অনেক এবার জিজ্ঞাসা করলো, তুমি কোথা থেকে এসেছো? মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো পুরো কালো। অনেকের গা শিউরে উঠল। মানে? মেয়েটা ফিস ফিস করে বলে উঠল, এই বাড়িতেই 15 বছর আগে এই ঝড়ের রাতেই আমি মারা গিয়েছিলাম। হঠাৎ করেই মোমবাতিটা নিভে গেল। এক ঝলক বিদ্যুৎ চমকালো। অনেক দেখলো মেয়েটার শরীর ধীরে ধীরে মাটির ওপর থেকে ভেসে উঠছে। সে দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা নিচে থেকেই বন্ধ। পেছন থেকে আবার সেই একই কণ্ঠ। হঠাৎ করেই একটা বিকট বজ্রপাত, দাঁড়াম। পরদিন সকালবেলা প্রতিবেশীরা এসে দেখলো দরজা খোলা, ফাঁকা ঘর। অনেক কোথাও নেই, শুধু ভেজা মাটিতে দুটো পায়ের ছাপ, একটা মানুষের আর একটা যেটা মাটিতে পুরো ছোঁয়াই নেই। তারপর থেকে প্রতিটা কালবৈশাখী রাতে ওই বাড়ির দরজায় কেউ কড়া নাড়ে, আর একটাই কণ্ঠ শোনা যায়, দরজা খোলো, আমি ভিজে গেছি। অনেক হারিয়ে যাওয়ার পর গ্রামটা বদলে যেতে শুরু করলো। লোকজন ওই বাড়ির পাশ দিয়ে যেতে ভয় পায়। সন্ধ্যা নামলে সবাই দরজা বন্ধ করে দেয়। কিন্তু অনেকের সবচেয়ে বন্ধু ছিল কাছের সৌম্য। সে বিশ্বাস করতো না যে অনেক আর নেই। সে বলল, অনেক কোথাও হারিয়ে যায়নি, কিছু একটা আছে ওই বাড়িতে, ওকে আমি ফিরিয়ে নিয়ে আসবই। গ্রামের সবাই তাকে থামাতে চাইলো, কিন্তু সৌম্য কারো কথা শুনল না। পরের কাল বৈশাখীর রাত আবার বিদ্যুৎ চমকালো। কালো মেঘে আকাশ ঢেকে গেছে, ঝড় শুরু হলো। সৌম্য একটা লণ্ঠন আর অনেকের পুরনো ডায়েরি নিয়ে বাড়ির কাছে পৌঁছে গেল। বাড়ির দরজাটা অদ্ভুতভাবে খোলা ছিল। ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়া তার শরীর কাঁপিয়ে দিল। আবারও সেই হঠাৎ শব্দটা ভেসে উঠল, ঠক 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 ঠক। কিন্তু ঘরের দরজা নয়, বরং বাইরে থেকে আওয়াজটা আসছে। সৌম্য ধীরে ধীরে এগিয়ে এলো। হঠাৎ খুব একটা শান্ত কণ্ঠস্বর ভেসে এলো এবং খুব পরিচিত, সৌম্য চলে যায় এখান থেকে। সে থমকে গেল। অনেক, তুই এখানে? অন্ধকারের মধ্যে একটা ছায়া দেখতে পেল। অনেক দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তার চোখ পুরো ফাঁকা, মুখে কোনো অভিব্যক্তি নেই। আমি এখানে আটকে গেছি রে, ওরা আমাকে এখানে আটকে রেখেছে, আমাকে যেতে দিচ্ছে না। সৌম্য চিৎকার করে বলল, কে ওরা? ঠিক তখনই ঘরের চারপাশে শব্দ ভেসে উঠলো একটা, আমরা আমরা একা নই, ও এখন আমাদের। হঠাৎ চারিদিকে অন্ধকার থেকে আরো বেরিয়ে এলো একাধিক ছায়া। সাদা শাড়ি পরা সেই মেয়েটা সামনে এসে দাঁড়ালো। সে বলল, আরেকজন এসেছে, ভালোই হলো। সৌম্য অনেকের হাত ধরতে গেল, কিন্তু অনেক পিছিয়ে গেল। না, আমাকে ছোস না, তাহলে তুইও আটকে যাবি আমাদের সাথে। সৌম্য কাঁদতে কাঁদতে বলল, আমি তোকে
ছেড়ে যাব না এখান থেকে, আমি গেলে তোকে নিয়েই যাব। হঠাৎ অনিক তার ডায়েরির কথা মনে করলো। ডায়েরিটা পর, শেষ পাতায় কিছু লেখা আছে। সৌম্য তাড়াতাড়ি ডায়েরিটা খুললো। শেষ পাতায় লেখা রয়েছে, এই বাড়ির আত্মারা মুক্তি পায় না, তারা নতুন কাউকে নিয়ে নিজেদের শক্তি বাড়ায়। কিন্তু যদি কেউ তাদের নাম ধরে ডাকে এবং তাদের অতীত মনে করিয়ে দেয়, তারা দুর্বল হয়ে যায়। সৌম্য চিৎকার করে বলল, তোর নাম কি? বল তোর নাম কি? সাদা শাড়ি পরা মেয়েটা হঠাৎ করে কেঁপে উঠল। না, এটা বলিস না। তুই কে? তোর নাম কি? বলবি কিনা বল। হঠাৎ সেই মেয়েটা চিৎকার করে উঠল। বজ্রপাত হলো, একটা দাঁড়াম করে আওয়াজ। চারিদিকে আলো ছড়িয়ে পড়লো, ছায়াগুলো এক এক করে মিলিয়ে যেতে লাগলো। অনেক মাটিতে লুটিয়ে পড়লো। সৌম্য তাকে ধরে বাইরে নিয়ে এলো। ধীরে ধীরে ঝড় থেমে গেল। পরের দিন সকালবেলা অনেক আবার স্বাভাবিক। সে শুধু একটা কথাই মনে করতে পারলো, ওরা এখনো আছে, পুরোপুরি ওরা চলে যায়নি। তারপর থেকে প্রতিটা কালবৈশাখীর রাতে সেই বাড়ি থেকে আর একটা কণ্ঠ শোনা যায়, দুজনের কণ্ঠ। দরজা খোলো না, ওরা এখনো অপেক্ষা করছে। অনেক ফিরে আসার পর সবকিছু স্বাভাবিক হলো না। সে আগের মতো আর হাসে না, কথা বলে না, কিন্তু মাঝে মধ্যেই চুপ করে থাকে। আর তার চোখে এখনো অদ্ভুত ভয় দেখা যায়। সৌম্য বুঝতে পারছিল কিছু একটা এখনো শেষ হয়ে যায়নি। আবার সেই কালবৈশাখীর রাত। আকাশ যেন আগের থেকে আরো বেশি ভয়ঙ্কর। বিদ্যুৎ চমকাচ্ছে বারবার, বাতাসে অদ্ভুত একটা গন্ধ। সৌম্য এবার একা নয়, গ্রামের পুরনো পুরোহিতকে নিয়ে এলো। পুরোহিত বললেন, এই বাড়ির ইতিহাস খুব পুরনো। এখানে এক সময় অনেক মানুষের মৃত্যু হয়েছিল, তাদের আত্মা আটকে গেছে। তাহলে মুক্তি পাবে কিভাবে? যে আত্মা প্রথমে অভিশপ্ত হয়েছিল তাকে মুক্তি দিতে হবে। অনেক কাঁপতে কাঁপতে বলল, মেঘা। তিনজন আবার সেই বাড়ির সামনে দাঁড়ালো। ঝড় তখন তাণ্ডব চালাচ্ছে। দরজা নিজে থেকে খুলে গেল। ভেতরে ঢুকতেই আবার একটা আওয়াজ। এবার শব্দটা চারিদিক থেকে আসছিল। পুরোহিত মন্ত্র পড়তে শুরু করলেন। সাদা শাড়ির মেয়েটা ধীরে ধীরে সামনে এলো। এবার সে একা নয়, তার পেছনে অনেকগুলো ছায়া রয়েছে। হঠাৎ অনেকগুলো মুখ শূন্য চোখ ভেসে উঠল। মেঘা বলল, তোমরা আবার এসেছো? সৌম্য চিৎকার করে বলল, তোর মুক্তি দরকার, তুই এখানে বন্দি রয়েছিস। মেঘার চোখে জল চলে এলো। আমি যেতে চাই, কিন্তু ওরা আমাকে যেতে দেবে না। হঠাৎ পিছনের ছায়াগুলো গর্জে উঠল। কেউ যাবে না, সবাই এখানেই থাকবে, এটাই আমাদের ঘর। পুরোহিত আরো জোরে জোরে মন্ত্র পড়তে লাগলেন। অনেক কাঁদতে কাঁদতে বলল, মেঘা তোর অতীত মনে কর, তুই কে ছিলি বল আমাকে। মেঘা কাঁপতে কাঁপতে বলল, আমি আমি হঠাৎ বিদ্যুৎ চমকালো, সবাই চিৎকার করে উঠল। আমি বাঁচতে চেয়েছিলাম, আমি মরতে চাইনি। বজ্রপাতের সঙ্গে সঙ্গে ঘরটা কেঁপে উঠল। এক ঝলক আলোয় দেখা গেল মেঘার শরীর থেকে আলো বেরোচ্ছে। এক এক করে ছায়াগুলো পেছনে সরে যেতে লাগলো। তারা চিৎকার করে বলল, না, ওকে যেতে দিও না। কিন্তু আলো আরো উজ্জ্বল হয়ে উঠলো। মেঘা ধীরে ধীরে হাসলো, আর মুহূর্তের মধ্যে সে মিলিয়ে গেল। ঝড় থেমে গেল, বাইরেটা নিস্তব্ধ, সবকিছু শেষ মনে হচ্ছিল। কিন্তু যখন তারা বেরোতে যাবে হঠাৎ অনেক থেমে গেল। সৌম্য জিজ্ঞাসা করলো, কি হয়েছে? তার ঠোঁটে এক অদ্ভুত হাসি। সবাই তো যায়নি। হঠাৎ দুজনের চোখ আবার কালো হয়ে গেল। পেছন থেকে আরো একটা ফিসফিসানি শব্দ আসতে শুরু করলো। আমরা এখন ওর মধ্যে, এবার ওই আমাদের ঘর। তারপরেই আবার বজ্রপাত। পরদিন সকালে বাড়িটা ফাঁকা। পুরোহিত আর সৌম্য বেঁচে ফিরে এলো। অনেক আবার হারিয়ে গেছে। তারপর থেকে কালবৈশাখীর রাতে শুধু দরজায় কড়া নাড়ার শব্দই নয়, গ্রামের রাস্তাতেও দেখা যায় একটা ছায়া, যে হাঁটে ধীরে ধীরে আর ফিসফিস করে বলে, দরজা খোলো, আমি ফিরে এসেছি। আজকের গল্পটা এরকমই একটা গল্প ছিল। অনেকদিন পর আমরা ফিরেছি হরর স্টোরি নিয়ে। আজকের গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের রবিবার আরও একটা ভূতের গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি দীপ এবং শৈলী বিদায় নিচ্ছি আপনাদের থেকে।